এই নির্বাচনী পথসভায় মঞ্চে উপবিষ্ট ভারতীয় জনতা পার্টির এই মণ্ডলের মণ্ডল সভাপতি, উপস্থিত রয়েছেন মণ্ডলের আরও কার্যকর্তাবৃন্দ, বুথ সভাপতি, তৎসঙ্গে বুথের কার্যকর্তাবৃন্দ, জেলার কার্যকর্তাবৃন্দ, পঞ্চায়েত সদস্য সহ যে মাননীয় শিক্ষক মহাশয় বক্তব্য রাখলেন, খুব গুরুত্বপূর্ণ বক্তব্য। তৎসঙ্গে যারা সামনে বসে আছেন এবং দাঁড়িয়ে আছেন, আমার মা, বাবা, ভাই, বোন সমতুল্য, আমি সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করি। শ্রী ঠাকুর ভবা পাগলা, শ্রী ঠাকুর হরিচাঁদ, গুরুচাঁদ, রাধা গোবিন্দ, মাতা পিতার শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আমি প্রথম উঠেই বললাম, ভারত মাতা কি জয়। ভারতীয় জনতা পার্টির স্লোগান ভারত মাতা কি জয়। আর আমাদের পশ্চিমবাংলায় একটা দল আছে, এটা আঞ্চলিক দল, এটা পশ্চিমবাংলার বাইরে, তাদের কিচ্ছু নেই, একটা অঞ্চল ভিত্তিক এই দলটা, কিন্তু এমন ভাব দেখায় যেন দিল্লি গিলিয়ে খাবে আর কি। হ্যাঁ, সেরকম ভাবভঙ্গি দেখায় না। ওরা বলে জয় বাংলা, কত বড় হ্যাংলা। সে জয় বাংলা কি আমাদের ধ্বনি? এটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ করবার জন্য এই ধ্বনিটা তুলেছিলেন। এই খোকা, এই কথা বলিস না, কথা বলিস না, কেউ কথা বলো না তোমরা, একদম নিশ্চুপ, চুপ চুপ চুপ। মা, বাচ্চাটাকে সামলান। আমার শারীরিক পরিস্থিতি ভালো না, এত খাটছি তো, আমি ছোট ছোট করে কথা বলছি, আপনারা কথাগুলো শুনুন। তাহলে দিদিমণির অভ্যাসই হচ্ছে পরের ধনে পোদ্দারি করা। ওই আমার গুরুদেব প্রয়াত শ্রদ্ধেয় রসিকবাবু কবিগানের মধ্যে একটা কথা বলতেন, নাম কেলাইছে মদন বাইনিয়া, গুদম ভরছে হোগলা কিনিয়া। ওনার অভ্যাসই হচ্ছে পরের ধনে পোদ্দারি করা। ওপার বাংলার জয় বাংলা উনি নিয়ে চালিয়ে দিয়েছে, ওপার বাংলার খেলা হবে ওইটা এনে উনি চালিয়েছে। আমার মোদিজি যেসব প্রকল্প দেবে সেই প্রকল্প ওনার নামে চালাই দেবে। বাড়ি এক কায়দা। গরিব কল্যাণ যোজনা করেছে আপনাদের খাবার দেওয়ার জন্য, রেশনে কেউ যাতে না খেয়ে না মরে, উনি ওইটাই আবার প্যাকেটে ওনার ছবি দিয়ে খাদ্য সাথী। বুঝতে পারছেন কি বলছি? প্রত্যেকটা জল জীবন মিশন বাড়ি বাড়ি নলের সাহায্যে জল যাবায়, উনি তার আবার নাম যেন কি পাল্টাই দিয়েছে, জল ধরা প্রকল্প। আরে সজল ধারা আলাদা। তাহলে আমরা দেখছি প্রত্যেকটা, প্রধানমন্ত্রী আবাস যোজনা উনি নাম দিয়েছে বাংলা আবাস যোজনা। প্রত্যেকটা যা আপনারা পান ওনার কিন্তু একটাও প্রকল্প না। কি কইছি বুঝতে পারছেন? সব কেন্দ্রীয় প্রকল্প, কিন্তু উনি এমন ভাবে বলেন যেন আমি দিচ্ছি। দেখেন না, এইবার 21 সালের ভোটের আগে বলেছিল আমারে জয়যুক্ত করো, ডবল ডবল চাকরি দেব, ডবল ডবল ভ্যাকসিন দেব, বলে নাই? ভ্যাকসিন দেব বলে নাই? ভ্যাকসিন কার? ভ্যাকসিনটা কে দিয়েছে? উনি। ওই যে জয় বাংলা, ভ্যাকসিন উনি দিতে পারে? কি কায়দা! মানে জীবনে আমি মিথ্যাবাদী দেখেছি, এই ধরনের মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী আমার চোখে পড়ে নাই। প্রণাম জানাই তোমার ঠ্যাঙে। রাজনীতি করতে গেলে কি এরকম মিথ্যা কথা বলতে হয়? আমি জানতাম না।
রাজনীতি করতে গেলে যে এত মিথ্যা কথা বলতে হয়, এটা এইবার দেখেছি। এর আগে কোনো রাজনীতিবিদ এরকম বলেছে কিনা আমি শুনিনি এখনো। কথা বলিস না, প্রত্যেকটা জায়গায় মিথ্যা কথা। কে বলছে কথা বলছে? কি একই? তাহলে এই মিথ্যা কথা বলে 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 আপনাদের ঠকিয়ে ঠকিয়ে ভোটটা নিয়েছে। আপনাদের বোঝার দিন এসেছে। কিন্তু এখনো যদি ওই মিথ্যাবাদীদের সঙ্গে, চোরদের সঙ্গে আপনারা ঘোরেন, তাহলে ভবিষ্যতে পস্তাতে হবে, এইটুকু আমি বলতে পারি। আজকে এখানে ওপার বাংলা থেকে আসা যেসব উদ্বাস্তু সম্প্রদায়ের মানুষ এখানে আসেন, আমি ছোট্টর মধ্যে বলছি, কারণ সময় তো কম। মাস্টারমশাই খুব ভালো বলেছেন। আমি একদম আপনাদের মনের ভাষায় কথা বলছি। আপনারা কেউ জানেন না সিএ কাকে বলে, এনআরসি কাকে বলে, এগুলো খায় না মাথায় নেয়, এগুলো জানেন? জানেন কি? আপনারা তো দূরের কথা, বড় বড় উকিল বাবুরা তাই ঘাবড়ে যায়। আপনারা তো সাধারণ মানুষ। প্রথমবার সিএ যখন পাশ হলো, এই সিএর বিরুদ্ধে মুসলমানদের খেপিয়ে দিল। মুসলমানরা গাড়ি পোড়াতে লাগলো, বাস পোড়াতে লাগলো। এই সিএ লাগু হয়ে গেলে একদম তোমাদের ভারত থেকে তাড়াইয়ে দেবে। মেয়ারা খেপে গেল। কিন্তু মুসলমানরা এখন বুঝলো যে না, ওই সিএতে আমাদের তাড়াবার কোনো কথা লেখা নাই। তাহলে সিএতে কি লেখা আছে ভালো করে বুঝে নেন। CAA, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অর্থাৎ এই নাগরিকত্ব যে আইন, এই আইনের সঙ্গে, অ্যাক্ট মানে তো আইন, সিটিজেনশিপ মানে নাগরিকত্ব, অ্যামেন্ডমেন্ট মানে সংযুক্ত করা। একটা আইন নাগরিকত্ব আইনের সঙ্গে যুক্ত করা হচ্ছে। তাহলে কি বা ছিল আর কি বা যুক্ত করা হলো? আপনাদের দরকারটা কি ছিল তা? এ যদি আপনারা না বোঝেন, তাহলে ওরা এসে যা বুঝাবে আপনি তাই বুঝবেন। আগে আইনে লেখা ছিল যে পালিয়ে পালিয়ে যদি কেউ এই দেশে আসে, বাংলাদেশ বা পাকিস্তান থেকে যদি পালিয়ে পালিয়ে আসে, অথবা পাসপোর্ট করে এসে সরকারকে না জানিয়ে, না ঠিক আছে, ভিসা শেষ হয়ে যাওয়ার পরেও যদি থেকে যায়, সে যত ভোটার কার্ড করুক, আধার কার্ড করুক, প্যান কার্ড করুক, গাড়ি করুক, বাড়ি করুক, চাকরি করুক, যদি তদন্ত করে ধরা পড়ে তার বাবা বা ঠাকুরদাদা পলাইয়া আইছিল, অথবা পাসপোর্ট করে এসে আর যায় নাই, তাহলে এদের একমাত্র জায়গা হবে জেলে, অথবা যে দেশ থেকে আসছে সেই দেশ থেকে পাঠিয়ে দিতে হবে। এই দেশে তারা নাগরিকত্ব পাবে না। যদি কারো কাছে অ্যান্ড্রয়েড ফোন থাকে, অ্যান্ড্রয়েড ফোন, এখনই আপনি গুগল সার্চ করুন, গুগলে দেখবেন সিটিজেনশিপ অ্যাক্ট 1955, প্রিন্সিপাল অ্যাক্ট অফ সিটিজেনশিপ 1955 2(1)(b)তে লেখা আছে, ফরেনার অ্যাক্টে। ওই মানুষগুলো ইললিগেল মাইগ্রেন্ট, মানে অবৈধ অনুপ্রবেশকারী, অবৈধভাবে এসেছে। পৃথিবীতে এমন কোনো দেশ নাই যে দেশে আপনি পালিয়ে পালিয়ে গিয়ে উঠলেন সেই দেশে নাগরিকত্ব পেয়ে যাবেন, পায় না কেউ। কিন্তু আমার মানুষ এটা জানতো না। আমার মানুষ ভাবলো কি, যখন হিন্দুস্তান পাকিস্তান হয়ে গেল, যে আমরা অত্যাচারিত হতে লাগলো ওই দেশের সংখ্যাগুরু মুসলমানদের দ্বারায়, বহু রাইট হয়েছে, বহু মা বোনদের ইজ্জত গেছে, বহু খুন হয়েছে, হিন্দু বাড়ি জ্বালিয়ে দিয়েছে, লুট হয়েছে। ওই ভয়ে আস্তে আস্তে মানুষ বলল এ দেশ আমাদের না, আমরা চলো হিন্দুস্তানে যাই। আগে তো আমরা ভারত টারত বলতো না, বলতো হিন্দুস্তান আর পাকিস্তান, তাই তো নাকি? চলো এ দেশ আমাদের না, আমরা হিন্দুস্তানে যাই।
এই মানুষগুলো সেই সরল বিশ্বাসে পালিয়ে পালিয়ে চলে এসেছে। যাদের এখানে জন্ম হয়েছে তারা তো জানে না যে তার বাপ ঠাকুর দাদা কিভাবে এসেছিল, ঠিক তো নাকি? অনেকে এখানে আসে পালিয়ে পালিয়ে এসেছে, তেমন মানুষও আছে এই জায়গা বসা, দালাল ধরে আসছে, ঠিক বলছি তো নাকি? তাহলে এদের কিন্তু এদেশের নাগরিকত্ব পাবে না আইনের ঘরে। এই আইনটাকে পরিবর্তনের জন্য সর্বপ্রথম অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ ঠাকুরবাড়ি, ওখানে আন্দোলনটা তৈরি হয়, অনশন হয় 2004 সালে, যে এই আইন পরিবর্তন করতে হবে। 2005 সালে তৈরি হয় নিখিল ভারত বাঙালি উদ্বাস্তু সমন্বয় সমিতি, যার সঙ্গে থেকে আমি যুক্ত, দুটোর সঙ্গেই আমি যুক্ত, অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ, নিখিল ভারত বাঙালি উদ্বাস্তু সমন্বয় সমিতি। অনেকবার কংগ্রেসের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে দেখা করা হয়েছে। এই যে 75 বছর, এর মধ্যে এই মানুষগুলো ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড সব আছে, কিন্তু যদি কোনোদিন এনআরসি হয়, এনআরসি মানে বেছে বেছে বের করা যে কারা কারা প্রকৃত নাগরিক আর কারা কারা অবৈধ অনুপ্রবেশকারী। যদি বলেন ধরবে কি কইরা, আমাকে তো আধার কার্ড ভোটার কার্ড হয়ে গেছে গা, আর আমাদের মুখ্যমন্ত্রী কইছে ভোটার কার্ড থাকলেই তো তুমি নাগরিক হইছো। মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী, মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী। আমি বলছি ভোটার কার্ড থাকলেই সে নাগরিক না। হ্যাঁ, সে নাগরিক, সে ভোট দেয়, কিন্তু তার প্রমাণ করতে হবে যে ভোটার কার্ডটা সঠিক কাগজ দিয়ে পেয়েছে, না ঘুষ দিয়ে পেয়েছে, না দাদা ধরে দিদি ধরে পেয়েছে। কায়দাটা এই জায়গায় আছে। যেমন পার্থ চট্টোপাধ্যায় একজন শিক্ষামন্ত্রী ছিলেন, আমি তো একাধিকবার ওনার বাড়িতে গেছি, ওনার সঙ্গে দেখা হয়েছে, কথা বলেছি, এবং উনি তৃণমূলের শৃঙ্খলা কমিটির চেয়ারম্যান। যদি কেউ উচ্ছৃঙ্খলতা করে দলের মধ্যে, তার বিচার করবে চেয়ারে বসে, তুমি কেন এরকম কাজ করেছো। হ্যাঁ, শৃঙ্খলা কমিটির চেয়ারম্যান। যদি তদন্ত না করতো, কেউ জানতো উনি অর্পিতার পেয়ারম্যান? জানতো কি? কেউ জানতো যে ওনারা এইভাবে ঘুষ নিয়ে নিয়ে কোটি 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 টাকা নিয়ে চাকরি দিয়েছে? জানতো কি? তাহলে কোর্টের থেকে সিবিআই তদন্ত দেওয়ার পরে ধরা পড়েছে। এ যদি কোনোদিন না হতো, কেস না হতো, কিচ্ছু না হতো, কয়দিন পরে পার্থ চট্টোপাধ্যায় বৈষ্ণব হয়ে যেত, টিক্কি রাখতো ওনার মতো, একেবারে তিলক টিলক কাটিয়ে, কৌপি নাটিয়ে, হরে কৃষ্ণ হরি বল, মোটা পেট, মনে হয় ফারাক্কার গেট, গোসাই হয়ে যেত একদম। দেখতে টেকতে খারাপ না তো, ঠিক কিনা? কেউ জানতো না, সবাই ভাবতো বাহ, সত্যি শিক্ষামন্ত্রী, আজকে তার ধর্মের দিকে কত লক্ষ্য, নিতাই গৌর হরিবল। ভালো করে বুঝবেন। তাহলে আপনি ওই রকম ভোটার কার্ড নিয়ে ভোট দিয়ে বেড়াচ্ছেন, আপনি ওই রকম ভোটার কার্ড নিয়ে ভোট দিয়ে বেড়াচ্ছেন, আধার কার্ড আছে, রেশন পাচ্ছেন, যদি কখনো তদন্ত হয় আর যদি এনআরসি করে, এনআরসি ফর্মে লেখা আছে যে আপনি, আপনার পূর্বপুরুষ তারা কি ভারত ভাগের আগের থেকে এই দেশে বসবাস করত? লিখতে হবে না। তাহলে কোন দেশ থেকে আসিয়াছিল? পাকিস্তান। পালাইয়া আসিয়াছিল না পাসপোর্ট করিয়া আসিয়াছিল? আর উপায় নাই, ধরা পড়তেই হবে, জেলে যেতে হবে। এর বিরুদ্ধে, এই আইনের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছিলাম। সেই আন্দোলন করার ফলে আমি শেষ আন্দোলন করেছি 2019 সালের 2 তারিখ ডিসেম্বরের। এইদিকে কে কথা কয়? এই কথা কাদের কথা শুনবা না। 2019 সালের ডিসেম্বরের 2 তারিখে আমি দিল্লির যন্তর মন্তরে 23টা মতুয়ার দল নিয়ে নিজের গাঠির টাকা খরচা করে ওখানে বক্তব্য রাখছি আর গান গাচ্ছি যে এই আইন পরিবর্তন করতে হবে,
সারা ভারতে 5 কোটি উদ্বাস্তু আছে, তাদের নাগরিকত্ব সুরক্ষা দিতে হবে। সেই খবর চলে গেল কোথায়? লোকসভায়। তখন মোদিজির লোকসভার অধিবেশন চলছিল। ওখান থেকে 9 জন এমপি নিখিল ভারত বাঙালি উদ্বাস্তু সমন্বয় সমিতির সেই মঞ্চে চলে এলো। এই অর্জুন সিং, খগেন মুর্মু, তারপরে মনোজ তেওয়ারি, জগন্নাথ সরকার, এরা সব এসে আমার মুখ চেপে ধরে বলল, দাদা এইভাবে বলবেন না, 7 দিনের মধ্যে নূতন সিএ করে পাশ করে এই উদ্বাস্তুদের নাগরিকত্ব সুরক্ষা দেবার বার্তা নিয়ে মোদিজি পাঠিয়েছে। আমি তখন কথা দিয়েছিলাম, মোদিজি যদি এই কাজটা করেন তাহলে আমি অসীম সরকার আমার দেহের শেষ রক্তবিন্দু ভারতীয় জনতা পার্টির জন্য আমি উৎসর্গ করে দিলাম। কথা দিলেন কয় তারিখ? 2 তারিখ। ঠিক 7 দিনের মাথায় 9 তারিখ সিএ পাশ হয়ে গেল। সিএ লাগু হতে দেরি হলো কেন? ওরা 200-র উপরে কেস সুপ্রিম কোর্টে করেছিল, এই মমতা ব্যানার্জির দল, সিপিএম, কংগ্রেস। বুঝেছেন? এই সিএ লাগু করা যাবে না, এদের নাগরিকত্ব দেওয়া যাবে না, এদের নাকে দড়ি দিয়ে ঘুরাতে হবে। এই মমতা ব্যানার্জি, আমার দাবি ছিল, আমাদের দাবি ছিল, ভোটের আগে এই সিএ লাগু করতে হবে, তাই না হলে কিন্তু আমি বিজেপির জন্য ভোট চাইতে যেতে পারবো না। পরিষ্কার কথা ছিল আমার, মিডিয়াতে অনেকবার শুনেছেন। ঠিক আছে, আমি এমএলএ পদ ছেড়ে দেব। তাহলে এইবার আমার বিশ্বপ্রিয় মোদিজি, আমার মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীজি সিএ লাগু করে দিয়েছে। আপনারা আর অবৈধ অনুপ্রবেশকারী নাই। যারা 2014 সালের 31শে ডিসেম্বরের মধ্যে, এটা লেখা কি আছে একটু ভালো করে শোনেন, আফগানিস্তান, পাকিস্তান এবং বাংলাদেশ থেকে যেসব হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি, অর্থাৎ ধর্মীয় সংখ্যালঘু, ওই 3টে দেশের, ওখানে ধর্মীয় সংখ্যা গুরু কারা? মুসলমানরা। তাদের অত্যাচারে অত্যাচারিত হয়ে অথবা অত্যাচারের ভয়ে যারা ভারতে প্রবেশ করেছে 2014 সালের 31শে ডিসেম্বরের মধ্যে এসেছে, তাদের আর অবৈধ অনুপ্রবেশকারী বলা হবে না। তারা পালাইয়ে এলেও আর পাসপোর্ট করে এসে না গেলেও তারা ভারতের নাগরিকত্ব পাবে। এইবার একটা প্রশ্ন আছে, 2014 সালের পরে যারা আইছে, এই 10 বছরের পরেও তো ভিতরেও তো আসছে, কিছু আসছে না? তাদের কি হবে? একটা আইন তো পাশ হয়ে গেছে, তাদের যদি নাগরিকত্ব আবার পেতে হয়, তাদের কথা বলতে গেলে আপনাদের একটা লোক সেখানে পাঠাতে হবে না নাকি? কে বলবে সেখানে? মোদিজির সঙ্গে কথা কে বলবে? এই জন্যে আপনারা যদি বোঝেন যে আমাদের অসীম, তারে তো দেখছি কত আগের থেকে, আগে তো তৃণমূলরে ভোট দিতাম, এবার আর সব দেব না, কংগ্রেসরেও দেব না, সিপিএমরেও দেব না, এবার আমাদের অসীমরে আমরা মোদির দরবারে পাঠাবো আমাদের কথা বলার জন্যে, আমাদের উন্নয়নের জন্যে। তাহলে আপনারা ভোট দেবেন। আমি আপনাদের ঘরের ছেলে, নিজেদের ভাষায় কথা বলছি, এই বিশ্বাসটা আপনারা রাখতে পারেন। আমি 3 বছর এমএলএ, এখনো আছি হরিণঘাটার। কেউ বলতে পারবে না যে আমি কারো কাছ থেকে একটা টাকা তো দূরের কথা, একটা পানও আমি খাই নাই কারোর কাছে, ওই ঘুষ খাওয়ার মধ্যে আমি নাই। তাহলে আমাকে যদি আপনারা মোদিজির দরবারে পাঠান, আপনাদের লাভ কি হবে? প্রথমত, এই নাগরিকত্ব বিষয়ে আমি আছি, আমার ঠাকুর মশাই আছেন, জগন্নাথ দা আছেন, স্বপন ওইবার জিতে যাবে। আমরা 4-5 জন যখন দাবি করব, আমাদের দাবি ফেলতে পারবে না। একজন উদ্বাস্তুদের নাগরিকত্বহীন হতে দেব না, দেব না, দেব না। কিন্তু আপনারা যদি পাকামো করেন,
এখনো যদি এই চোরের দলের সাথে কেত্তন গাথি যান, ওই চোরের দলের সাথে যদি এখনো ঘোরেন, আপনি বাংলাদেশের মানুষ, আপনার নাগরিকত্ব যাতে না থাকে তার জন্য সিএর বিরোধিতা করেছে, আর এখন লাফাচ্ছে আমরা নিঃশর্ত নাগরিকত্ব চাই। কোনোদিন আইন নিঃশর্ত হয় না। একটা আইন, সংবিধানের কোনো ধারা নিঃশর্ত হয় না, শর্তটা সরল হতে হয়। যেমন এর মধ্যে কি শর্ত? 3টে দেশ থেকে আসতে হবে, তার যে কোনো একটা দেশ 2014 সালের 31শে ডিসেম্বরের মধ্যে আসতে হবে। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি, এই 6টা সম্প্রদায়ের একটা সম্প্রদায় তোমার হতে হবে। তা আমরা হিন্দু, তার জন্যই বলেছে তোমার হিন্দু পরিচয়ের জন্য তোমার বাড়ি যে পূজা করে বামুন পুরোহিত সে লিখে দিলেও হবে। এর চাইতে সরল আর কি? আর তুমি যে 14 সালের 31শে ডিসেম্বরের মধ্যে আসতো, তার আগের একটা বাড়ি ভাড়ার রসিদ দিলেও হবে, কিংবা অঞ্চল প্রধান বাই বিশ্বজিৎ লিখে দিলেও হবে। ও তো জিতেছ না তুমি, ওর প্যাডে লিখে দিলেও হয়ে যাবে, হ্যাঁ 14 সালের 31শে ডিসেম্বরের মধ্যে আসতো। এর চাইতে সরল আর কি করবে? এই শর্তগুলো তো তোমার পূর্ণ করতে হবে। তুমি যখন রেশন কার্ড করো, জমা দিতে যাও, আধার কার্ড করো, লাইন দাও না, শর্ত পূরণ করো না? আর ওই বলদির দল কয় নিঃশর্ত নাগরিকত্ব দিতে হবে, দিতে হবে। ওই মমতা ঠাকুর কি বলদির বলদি, আর ওই দলে যাইয়ে কয় মতুয়ার আবার ডঙ্কা বাজায়, ডুম 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 ডুম। হ্যাঁ, তোমরা বোঝো না? এইগুলো হচ্ছে তোমাদের ভাঙাইয়ে ভোট নেবে, কারণ জানে এই লোকগুলো সরল। এই জন্য তোমাদের বাড়ি বাড়ি যাবে, বাড়ি বাড়ি যেয়ে বলবে এই সিএতে তোমাদের নাগরিকত্ব থাকবে না। তাই থাকবে না তো এত কষ্ট করে সিএ পাস করেছে কিসের জন্য? গাঁজা খাওয়ার জন্য। কি দরকার ছিল সিএ পাস করার? দেখেছেন ব্যাপারটা কি? তাহলে নাগরিকত্ব কারিয়ে নেবার জন্য এই সিএ না, তোমাদের নাগরিকত্ব সুরক্ষার জন্য। যে ভোটার কার্ডটা পেয়েছো আর কেউ বলতে পারবে না বাংলাদেশের যে ভোটার কার্ড করেছো, দেখাও তো প্রমাণ। তুমি বলতে পারবা আইনে লেখা আছে 2014 সালের 31শে ডিসেম্বরের মধ্যে যারা এসেছে তারাই ভারতের নাগরিক। এই জন্য আমিও ভারতের নাগরিক, আমার মোদিজি করে দিয়েছে, আমার স্বরাষ্ট্রমন্ত্রী করে দিয়েছে। কত বড় বল হয়ে গেছে না এখন? বুঝতে পারছো কি? ওরা এমন মিথ্যা কথা। আর এই আন্দোলনটার সাথে আমি যুক্ত ছিলাম, আমারে দেখে ওরা ভয়ে কাঁপতেছে। আর এখন আমার বদনাম করার জন্য, এতদিন আর বদনাম করে নাই, যেই ভোটে দাঁড়াই পড়েছি এখন অসীম সরকার খারাপ, অসীম সরকার 4 পাস। আরে আমি 4 পাস, তোরা তো শালা চোর পাস। তো 4 পাস ভালো না চোর পাস ভালো? আমি যদি এমএ পাস, অমুক পাস, তমুক পাস করে ওই রকম ঘুষ নিয়ে চাকরি দিতাম, আমি যদি রেশনের চাল চুরি করতাম, আমি যদি মিড ডে মিলের খাবার চুরি করতাম, আমি যদি বালি চুরি করতাম, আমি যদি কয়লা চুরি করতাম, আমি যদি গরিবের পায়খানা চুরি করে খাতাম, আমি যদি গরিবের ঘরের টাকা মারিয়ে খাতাম, তাহলে ভালো হতো নাকি? ভালো হতো? আমি যদি এই জায়গার এমপি আপনারা আমাকে বানান, প্রথম কাজ হবে এই কালনার ব্রিজ করা, গঙ্গার ঘাটে ব্রিজ করে এখানে নদীর সঙ্গে যুক্ত করে দেওয়া। এই জায়গা ব্রিজ হয়ে গেলেই কুরুত করে 30 মিনিটে আমার বাড়ি ঢুকে যাবো একদম। কাটোয়াতে আর একটা ব্রিজ করতে হবে, কতগুলো রেল লাইনের উপর দিয়ে ওভারব্রিজ যেগুলো লাগবে, তাই না হলে খুব জ্যাম হয়। যেখানে যেখানে জলের অভাব আছে আমি দেখে আসছি, খুব কষ্টে আছে। এই জলের কষ্টটা আর থাকবে না। এইগুলোর কাজ করার দায়িত্ব যদি আপনারা আমার দেন নেব, না দেন কান্তি কান্তি চলে যাবো, আর কি করব? আপনারা বুঝে দেখেন যে কি করবেন। আমি কখনো বলি না যে আমার এই ভোট দিতে হবে, ওই রকম বলবো না। এইবার ওরা তো ভোট পাওয়ার মতো আর কোনো রকম জায়গা নাই, এত আকাশ যদি করে আর ভোট দেওয়া যায় তারে? মাস্টার মশাই বলল না সন্দেশখালি কি ঘটনা ঘটাইছে?
কথা কই না মা, রাত্রিবেলায় সব সুন্দরী বউদের মেয়েদের বেছে বেছে নিয়ে এ বলা যায় মানুষের সামনে পিঠে বানাবার নাম করি? সন্দেশখালীর মায়েরা যদি ঝাঁটা নিয়ে পথে না নামতো, এই এটা বাড়াচ্ছিস কেন বারবার? না তো বেশি অসুবিধা হয়ে যায় না, বোঝো না তা? তাহলে সন্দেশখালীর এই যে পিঠে বানাবার নাম করে নিয়ে মায়েদের যে অত্যাচার করেছে ওই মুসলমানগুলো, সব মুসলমানদের আমি খারাপ বলছি না, কিন্তু আমি খুশি হতাম যদি শাহজাহানের বিরুদ্ধে মুসলিম সমাজ রাস্তায় নামতো যে এই ধরনের মুসলমানের আমরা সাজা চাই, আমরা এর পক্ষে নাই। ঠিক বললাম না বেঠিক বললাম? আমার দুঃখটা কোথায়, যখন সন্দেশখালীর মায়েরা ঝাঁটা লাঠি নিয়ে নামলো, আমার মুখ্যমন্ত্রী তার পরের দিন সকালবেলা যেতে পারতো না? অমা তোদের কি হয়েছে বল, তোরা কেন ঝাঁটা নিয়ে পথে নেমেছিস? আমি মুখ্যমন্ত্রী, একটা নারী বাংলার, আমি যদি তোদের নারীর ইজ্জত রক্ষা করতে না পারি তাহলে আমার মুখ্যমন্ত্রী থেকে কি লাভ মা বল? কোলের মধ্যে টেনে নিয়ে যদি জিজ্ঞেস করে শুনতো, ওরা তো বলতো এই শাহজাহান বাহিনী আমাদের এই অত্যাচার করেছে। তারপর যদি উনি বলতেন, আজ যে কথা মায়েদের মুখে শুনলাম, আমি 3 দিন টাইম দিচ্ছি, এই শাহজাহান বাহিনী ধর্ষকের দলদের গ্রেপ্তার করে আইনের কাঠগড়ায় দাঁড় করানো হোক এবং এদের এমন বিচার করে কঠিন সাজার ব্যবস্থা করা হোক, ভবিষ্যতে যেন এই রকম জঘন্য কাজ করার সাহস পশ্চিম বাংলা নয় শুধু পৃথিবীতে কেউ না পায়। তাহলে ওনাকে মা বলে প্রণাম করতাম। উনি আরো পুলিশ মন্ত্রী হয়ে শাহজাহানরে আসলের তলে ডাকিয়ে রাখছে কেউ যাতে গ্রেপ্তার না করে। কেন? ওই দল দিয়েই তো উনি ভোট লুট করে, ওই দলই তো টাকা তুলে পাঠায়। বুঝেছেন কি বলছি? আমি ওনার উপর রাগ করতাম না মুখ্যমন্ত্রীর উপরে যদি উনি শাহজাহানকে সমর্থন না করতেন, যদি উনি জ্যোতিপ্রিয় মল্লিককে সমর্থন না করতেন, যদি উনি কেষ্টকে বীরের সম্মান দিয়ে আনার কথা না বলতেন। অত বড় মেছুয়া কেষ্ট মাছ বিক্রি করে খেত, তার হাজার হাজার কোটি টাকা হয়ে গেল, আর তাকে বলছে বীরের সম্মান দিয়ে নিয়ে আসবে। এই মুখ্যমন্ত্রী 1 সেকেন্ড আর বাংলার মুখ্যমন্ত্রী থাকার অধিকারী নাই। আর এই ভোটটা কিসের ভোট? মুখ্যমন্ত্রী বানানো ভোট না প্রধানমন্ত্রী? জোরে কও। তাহলে উদ্বাস্তুদের সিএ দরকার কেন বুঝতে পারলাম। আর এই ওরা যখন ভোট চাইতে আসবে বলবা কি তোমাকে প্রধানমন্ত্রী কে হবে গো? তোমাকে যে ভোট দিমু তা তোমাকে প্রধানমন্ত্রীটা কে হইবে হেইটা কও। ওরা কি কবে নাকি আমাকে দিদিমণি হবে? হ্যাঁ, সিপিএম যদি ভোট চাইতে আসে কবা ঠিক আছে তোমাকে ভোট দিমু, তোমাকে প্রধানমন্ত্রী কে হইবে? কংগ্রেস যদি আসে কবেন তোমাকে তো ভোট দিমু, প্রধানমন্ত্রী কে হইবে? সারা পৃথিবীর মানুষ যাই না গেছে প্রধানমন্ত্রী হইবে নরেন্দ্র মোদী। তাহলে আমি তারে ভোট না দেই যদি, তাহলে আমার ভোটটা তো পয়সা যাবে কি? আর একেবারে 1 নম্বরে রয়েছে পদ্ম ফুল, 1 নম্বরে কি সুন্দর সেটিং করেছে। আমরা 1 নম্বরেই থাকবো, আমরা 1 নম্বরেই থাকবো, ঠিক তো নাকি? দিদি কোনোদিন প্রধানমন্ত্রী হবে না, দিদি দিদিমা হবে। যেদিন দিদি প্রধানমন্ত্রী হবে, যেদিন দিদি প্রধানমন্ত্রী হবে সেদিন হুলো বিড়াল বাচ্চা দেবে। তৃণমূলের জোড়া ফুলে ভোট দিও না, দিদি হবে দিদিমা। তৃণমূলের জোড়া ফুলে ভোট দিও না, দিদি হবে দিদিমা। প্রধানমন্ত্রী হবে না, তৃণমূলের জোড়া ফুলে ভোট দিও না। যেদিন দিদি হবে দিদিমা, দিদি দিদি হবে দিদিমা, প্রধানমন্ত্রী হবে না। দিদি হবে দিদিমা, প্রধানমন্ত্রী হবে না।
তো দূরের কথা, ওনার মুখ্যমন্ত্রী পদ আর বেশি দিন থাকবে না। যদি বলেন আপনি এত বড় কথা বলেন, আচ্ছা এইদিকে ঘুরানো আছে কি মাইকের চোং না বক্স? এই চোংটা একদম আমার দিকে এরকম ঘুরাই কেউ দেয়? এই কোনোদিন এরকম সেটিং করো না, একদম এদিকে দিতে নেই কখনো, একটু কর্নার রাখতে হয় সবসময়। ঠিক আছে, হয়ে গেছে আমাদের। আর কথাটা শোনেন, আমার মাননীয় অমিত শাহজি বলেছেন 35টা সিটের কথা। আমরা আগের বার 18টা পেয়েছিলাম। কৃষ্ণনগর আমাদের ছিল না, বর্ধমান পূর্ব আমাদের ছিল না, এরকম যেগুলো ছিল না সেগুলো এবার হবে, আর যেগুলো ছিল সেগুলো তো থাকবে। 35টা না, আমি বলে যাচ্ছি 25টা সিট বিজেপিকে দিয়ে দেন আপনারা, 2-3 মাসের মধ্যে এই মুখ্যমন্ত্রী আউট হয়ে যাবে। লাইন দিয়ে আছে ওই দলের ভালো ভালো যারা করে নাই চুরি, এমন কিন্তু আছে অনেক নরনারী, বুঝতে পারছেন কি বলছি? যেমন তাপস রায় মহাশয়, সৎ মানুষ, চলে এসেছেন। আর একটা কথা বলি, ওরা আমার যা যা বদনাম বলে বলুক, আজকে মোদিজির কাছ থেকে একটা শিক্ষা পেলাম তার বক্তব্যের মধ্যে দিয়ে, আমার চোখে জল এসে গেছিল। তিনি বললেন, তোমরা আমাকে যত গালি দেবে, আমার যত নিন্দা করবে, আমি তত মানুষের সেবা করে যাব, আমি তত সেবা করে যাব। তোমরা যত পারো আমাকে গালি দাও, যত ছোট করতে পারো ছোট করো, আমার উদ্দেশ্য মানুষের সেবা করা। যে কটা দিন বেঁচে থাকি, শ্রী শ্রী ঠাকুর ভবা পাগলা মন্দিরের দরজায় লিখে দিয়ে গেছেন, ডিউটি করলে বিউটি বাড়ে। যে ডিউটি তিনি দিয়েছেন, আজকে আপনাদের এখানে টিকিট পাওয়ার পেছনে পাগলের ইঙ্গিত তো আছেই। তিনি চেয়েছেন যে এখানকার উন্নয়ন অসীম এসে করুক, আপনারা যেন ভুল করবেন না। এই গোল্ডেন চান্স কিন্তু জীবনে আর আসবে না, আমি আর কিন্তু ভোটে দাঁড়াবো না। এই 5টা বছর যদি আপনাদের চরণ সেবার আমাকে অধিকার দেন, তাহলে আমি মনে প্রাণে আপনাদের চরণ সেবা করব। এইটুক বলতে পারি, আপনাদের অসীমের গায়ে কালির কলঙ্ক লাগবে না। একটা টাকা কারো আমি মেরে খাবো না কোনোদিন, আমি আপনাদের উন্নয়ন করব। যদি আমি করতাম, ক্ষমতা তো আমি পেয়েছিলাম, এমএলএ তো 3 বছর আছি, তাহলে শুনতেন না যে অসীম সরকার এই করেছে? না, যে কয়দিন বেঁচে আছি আমি আপনাদের সেই অসীম হয়েই থাকব। আমি এমসে 14টা চাকরি দিয়েছি, কারো কাছে একটা টাকা, দূরের কথাটা পানও খাই নেই। এ পর্যন্ত 46,000 রোগী দেখিয়েছি আমি, কেউ বলতে পারবে না একটা পান আমাকে খাইয়েছে। এমসে নাম লেখাতে খুব কষ্ট হয়, এখানে এসেও 60-70 জনের নাম লিখে দিয়েছি, তুমিও লিখে দিয়েছ। আমাকে খুব ভালোবাসে, সবাই জানে যে অসীম সরকার সৎ এমএলএ, কারো একটা টাকা সে খায় না। যারা
তৃণমূলকে ভোট দিতেন, কংগ্রেসকে ভোট দিতেন, সিপিএমকে ভোট দিতেন, তাদের চরণ ধরে বলছি, একবার ঠকে যান না, দেখি অসীমকে পার্টি ভুলে যান না। আমাদের অসীম যখন আসছে, একবার অসীমকে আমরা এমপি বানিয়ে দেই। এতদিন তো থাকলো, ওরা 7টা এমএলএ থাকলো, এমপি থাকলো, আমাদের ঘাটে একটা ব্রিজ হলো না, আমাদের কাটোয়ায় ব্রিজ হলো না, সুখ গোসাইয়ের নামে একটা স্টেশন করতে পারলো না। এগুলো করবে না ওরা। এগুলো যদি করতে হয় তাহলে আমাকে পাঠাতে হবে। 2014 সালের পরে যারা এসছে এ পর্যন্ত ওপার বাংলা থেকে, তাদের নাগরিকত্ব যদি সুরক্ষা করতে হয়, আপনার অসীমকে পাঠাতে হবে, শান্তনু ঠাকুরকে পাঠাতে হবে, জগন্নাথ সরকারকে পাঠাতে হবে, স্বপন মজুমদারকে পাঠাতে হবে। কে বলবে আপনার কথা? এই বোধ যেদিন আপনার হারায় যাবে, আপনারই ক্ষতি হবে। আমরা কিন্তু এসসি সিটের থেকে দাঁড়িয়েছি, শিডিউল কাস্ট। যারা শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, তাদের অনেক কষ্ট রয়েছে, সেখানে অনেক রকমের উন্নয়ন এখনো পৌঁছায় নাই। আমার মোদিজি বলছে ভারতবর্ষে কারো কাঁচা বাড়ি থাকবে না, সবার স্বাদ হবে। কেন এখনো হয় নাই আমি তার জবাব চাই। টাকা গেল কোথায়? আমি যদি একবার আপনার এখানে আসতে পারি, এমএলএ হয়ে সব করা যায় না, এমপি হলে তার ক্ষমতা অনেক বৃদ্ধি পেয়ে যায়, কারণ সরাসরি প্রধানমন্ত্রীর সঙ্গে যোগাযোগ হয়ে যায়। আজকে দেখলেন না, মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেছিল, কি দেখেছেন? আমি ডাইরেক্ট মোদিজির ক্যান্ডিডেট, এটা জানিয়ে রেখে। এই সুযোগ আপনারা হেলায় হারাবেন না। এই 5 বছরে পূর্ব বর্ধমানের কি হতে পারে আপনারা স্বপ্নেও জানেন না। তা ওই বালি চোর, ওই কয়লা চোর, ওই ঘুষখোর, ওর একটাকেও ছাড়া হবে না। আপনারা মনে রাখবেন, প্রত্যেকটার বিচার হবে। থানার আইসি চটি চাটা, ক্ষমতাটা আমাকে হাতে দেন একবার। এ দিদির বেশি দিন নাই, দিদির বেশি দিন নাই। ওনার মাথাও খারাপ হয়ে গেছে, এখন ভুল বকতেছে। এখন যেসব শব্দ ভিতরে দিয়ে দিয়ে কথা করছে, তা আমি মুখ দিয়ে বলতে পারবো না। এখন খোলা সবাই পারবো না, এমনি ঘরের মধ্যে টর্দি হয়, বন্ধু বান্ধব নিয়ে বলতে পারি নাকি। হ্যাঁ, একজন পথ দিয়ে হাইটে যাচ্ছে, কয় তোর নাম কি? কয় আমার নাম নিবারণ কুণ্ডু। কয় ছিঁড়ে খাবো তোর মুন্ডু। কয় ভালোভাবে আমার নামটা বললাম, তা মুন্ডু ছিঁড়ে খাবে কেন? তাহলে ওর নাম জিজ্ঞেস করি, ওরটাও ছিঁড়ে খাবো। কয় তোর নাম কি? কয় আমার নাম হারাধন পাল। কয় ছিঁড়ে খাবো তোর। না হলো না রে, আর হলো না, বেকায় না। উনি এইরকম শব্দ ওর মধ্যে ভরা আরম্ভ করেছে। কি করে নাই নাকি? মিথ্যে বলেছি? আরো আছে, আরো আছে। মাথা খারাপ হয়ে গেছে, উনি জানে আমি শেষ। আমি ওনার দোষ দিতাম না, আমি চিরকাল ওনাকে ভালোবাসতাম, কিন্তু দোষ দিচ্ছি কেন? উনি চোরেদের সাপোর্ট করে, যারা ঘুষখোর। ওই চাল একরকম, এই চাল একরকম, ওইটা শোনা যাবে না, তবে ভালো। কি বিশ্রী ব্যাপারে। আমি এখন কি ওই তালে গাবো না এই তালে গাবো? যারা চোরেদের আসতে, যারা চোরেদের সাপোর্ট করে, তারাও দোষী হয়। দোষ করা আর দোষকে সাপোর্ট করা সমান দোষী হয়। ইন্দিরা গান্ধীকে মেরেছিল কারা? শতবন্তর বেয়ান্ত বডিগার্ড। শতবন্ত সিং আর বেয়ান্ত সিং,
একজন ওখানে অন্য বডিগার্ডের গুলিতে মারা গেছিল, আর একজন বেঁচে ছিল। তারও ফাঁসি হয়েছিল বিচারে। পরে তার সঙ্গে আর একজনের ফাঁসি হয়েছিল, তার নাম কেহর সিং। সে কিন্তু গুলিও করে নেই, ওখানে ছিল না। কেন ফাঁসি হলো? এই কুকর্মের মাস্টার মাইন্ড সে ছিল। তাহলে এই শাহজাহান বাহিনী চাল চুরি, কয়লা চুরি, রেশন চুরি, চাকরি চুরি, গরু চুরি, এর সমস্ত মাস্টার মাইন্ড মমতা বন্দ্যোপাধ্যায়। তার ফাঁসি হবে না কেন? যে কারণে মনে ব্যথা গো, বলি আপনাদের ভাবে, আর জীবনেও ভোট দেবেন না ওই মমতারে। তারে কত ভালো ভেবে আমরা গো এনেছিলাম বাংলারই ক্ষমতায়। এখন আমরা জ্বলে মরি তার নির্মমতায়। আমরা কোনোদিন ভাবি নাই যে এই মমতা এই কাজ করবে। ভেবেছি এটা বোবা মেয়েকে নিয়ে যখন রাইটার্সে গেছিল, এখন আর যায় না। ওই বোবা মেয়েকে নাকি ধর্ষণ করেছিল নাকি, আর এখন সন্দেশখালি আর যেতে পারলো না। তাহলে সেই মমতা আর এই মমতা কি এক? ব্যাপার কি? গদির লোভে যা করেছে সবই অভিনয়, আসল স্বরূপ বেরিয়ে গেছে আমাদের বাংলা। বলতে গেলে দাঁড়াইয়ে সবার পাশাপাশি এখন মমতা নাই, নাম হয়েছে তারকা রাক্ষসী। বুঝতে পারছেন কি বলছি? এমন কোন দপ্তর নাই যে দপ্তর দুর্নীতিগ্রস্ত হয় নাই। তাহলে এবারের ভোটটা দুর্নীতির বিরুদ্ধে ভোট, এবারের ভোটটা চোরেদের বিরুদ্ধে ভোট, এবারের ভোটটা মোদিজিকে প্রধানমন্ত্রী করার ভোট। আপনি যদি এইবার ভুল করে তৃণমূলে একটা টিপ মারেন, তাহলে ওই শাহজাহান বাহিনীকে সমর্থন করা হচ্ছে আপনার। যদি তৃণমূলে বোতাম টেপেন, তাহলে এই চাকরি চোরদের সমর্থন করা হচ্ছে। যদি ওই বোতাম তৃণমূলে একবার টেপেন জোড়া ফুলে, তাহলে গরু চোর, কয়লা চোর, বালি চোর, মিড ডে মিলের টাকা চোর, পায়খানা খাওয়াদের সমর্থন করা হচ্ছে। এবার আপনি বুঝে দেখেন, চোরকে সমর্থন করলে সেও চোর হয়। ভেবে চিনতে দেখেন ওদের কি আর ভোট দেওয়া যায়। তাই 1 নম্বরে পদ্ম ফুল চিহ্ন, সবাই সকালে সকালে যাবে, প্রথমেই গিয়ে 1 নম্বর বোতাম টিপবে। এখন কিন্তু আপনি যে বিজেপিরে ভোট দেবেন, ওরা যেন বুঝতে না পারে। ওরা ডাকলে ওদের সাথে মিছিলে যাবেন, যদি টাকা দেয় টাকাও নেবেন। একদম একদম ওরা স্লিপ দিতে আসবে, খুব ভালো খুব ভালো, এই তো স্লিপ। ওরা যেন বুঝতে না পারে ওরা খারাপ। তো তাহলে আপনার চার দোকানটা বন্ধ করে দেবে, টোটোটা বন্ধ করে দেবে। খালি আমার একটু ক্ষমতা আসতে দেন, কার বাপের সাধ্য আছে বন্ধ করা, আমি দেখে নেব। এখন কোন রকম যেন বেশি তাড়াহুড়ো করবেন না, চুপচাপ ভোটের দিন সকাল সকাল ভোট কেন্দ্রে যাবেন। দরকার হলে ওদের কাছে স্লিপটাও নেবেন। ওরা যেখানে বসবে সেখান থেকে স্লিপটাও নেবেন। আমরা রাগ হব না, আমরা জানবো। বুঝতে পারছেন? ওরা তো ভাববে যে আমাকে ভোট দিতে যাচ্ছে। ভিতরেতে গিয়ে 1 নম্বর দেখে পদ্ম ফুলে টিপি মারবেন সব লোকে। যেই গুণ আরম্ভ হবে, খালি পদ্ম ফুল, খালি পদ্ম ফুল, খালি পদ্ম ফুল। হারে বলো ভারত মাতা কি। বুঝতে পারছেন? ওরা বুঝতে পারবে না যে কি হয়ে গেল।
স্লিপ দিলাম, টাকা দিলাম, তারপরে যদি কয় এ কি হলো, বোঝো না কি হলো, চুরি করে খাবার দিমু নাকি আবার। এইবার যদি আমরা এমপিতে জিততে পারি, আগামী ভোটে এখান থেকে 5টা থেকে 6টা এমএলএ আমরা বের করব, উন্নয়নের জোয়ার আসবে পূর্ব বর্ধমানে। এই সুযোগ পেয়ে ছাড়বেন আপনারা কেন? তাই চরণ ধরে বলে গেলাম আপনাদের ধরে পদ্ম ফুলের বোতাম টিপি দেবেন এবারে। দেখিতে দেখিতে প্রায় 9টা বেজে গেল, প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল। আর একটা কথা, কটা দেওয়াল লেখা হলো, কটা পতাকা টানানো হলো, এটা বড় কথা না, কিন্তু মানুষের মনের মধ্যে পদ্ম ফুলটাকে ফুটানো। অনেকে বলে আমার এখানে দেওয়াল লেখা হইতেছে না, আমাকে এখানে ফ্ল্যাগ টানানো হইতেছে না, আমরা কেমন কইরা ভোট করুন। এইগুলো বেশি করে চোরের দল বেশি, বিজ্ঞাপন লাগে তাদের বেশি। আমরা সৎ মানুষ, অত আমাকে দরকার হয় না, কি বলেন? কি এ খেপা, ওরা যত টানাই টানা, ওরা বাইরে টানাইয়ে দেবে, আমরা ভেতরে টানাবো। ভোট কেন্দ্রে গিয়ে আমরা পদ্মেতে ভোট দেব। কত দেওয়াল লিখবে তোমরা, কত পতাকা টানাবে, ভোটের বেলায় পদ্ম ফুলে জনগণ ভোট দেবে। মানাও তো করা যায় না যে আমার বাড়ির দেওয়াল লিখে না, আমার কাছে পতাকা টানাইয়া না, বললি তো আমার ভেজাল। ওরা বলে যে আমাদের ভোট না দিলে কিন্তু লক্ষ্মীর ভান্ডার পাবা না। লক্ষ্মীর ভান্ডার কি তোমার বাপের সম্পত্তি? জনগণের ট্যাক্সের টাকা। আর আমরা এই লক্ষ্মীর ভান্ডার নাম রাখবো না। কেন রাখবো না জানেন? ওরা লক্ষ্মীকে এসসি লক্ষ্মী করেছে আর হায়ার কাস্ট লক্ষ্মী বানাইছে। এই লক্ষ্মী আবার এসসি আর হায়ার কাস্ট হয়? কথা কও না কেন? তাহলে আমরা নোমরা, জেলেরা, মুসি মেথররা যে লক্ষ্মী পুজো করি ওটা হচ্ছে এসসি লক্ষ্মী না? তাহলে এসসি লক্ষ্মীর বাবার নাম কি আর হায়ার কাস্ট লক্ষ্মীর বাবার নাম কি? আমার মোদিজি বলেছে আমরা ওই রকম কাজ করব না, আমরা অন্নপূর্ণা যোজনা করব। হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র সবাই ভারতবাসী, সব ঘরের মায়েদের আমরা একইভাবে সম্মান দিয়ে প্রত্যেক মায়েদের ব্যাংকে 3000 করে অন্নপূর্ণা যোজনার টাকা দিয়ে দেব। এটা ক্ষমতায় বাংলায় আসার পরেই 6 মাসের মধ্যে এটা আগে করা হলো। আর যারা ইনকাম ট্যাক্স দেন না তাদের আর ইলেকট্রিক বিল দেওয়া লাগবে না, জিরো হয়ে যাবে। আজকে আমি পেলাম, মেসেজ এসছে, এটাও মোদিজি করে দিবেন। গরিব মানুষের আর কষ্ট হবে না। বুঝতে পারছেন কি বলছি? আমার মোদিজি আজকে কি কথা বলেছে, আমি তো কেঁদে ফেলেছি। উনি বলছে দেখুন আমি তো 2বার প্রধানমন্ত্রী হয়েছি, পৃথিবীর ইতিহাসে আমার নাম উঠে গেছে, আমি তো এখন বিশ্রাম নিতে পারতাম। বলেনি যে আমি এখন বিশ্রামে যেতে পারতাম? বলছে না, আমি বিশ্রামে যাব না, আমি যে কয়দিন বেঁচে থাকবো আমি আপনাদের সেবা করে যাব। এর নাম মোদি গ্রান্টি। তা আমি তো 48 বছর কোটি গান গাচ্ছি, পয়সা করি তো কম হয় নাই একেবারে। গান না গালিও তো সংসার চলতো, বউও তো প্রায় 60,000 টাকা বেতন পায় মাসে। তা আমি বসে থাকি পারতাম না নাকি? কেন আসলাম? খালি আপনাদের জন্য আসছি। যে কয়দিন বেঁচে থাকবো এই মানুষের সঙ্গে মানুষের কাজ করে যাব, মানুষের উন্নয়ন, হরিবল হরিবল, মানুষের জন্য জীবন উৎসর্গ করিব এখন। এইটুকু আশীর্বাদ সবার কাছে চাই, যেন এমপি হয়ে মোদিজির চরণে পাই ঠাই। আজকে আমি একবার ভাবছি
সালাম গরুয়ে পড়ব নাকি চরণে, তা দেখলাম না। এ জায়গা ওই হরিকীর্তনের ভাব করতে গেলি ওনার সাথে যারা থাকে ওরা আবার বেকায়দা করে বসতে পারে, ওরা ভাবে এইসা কেউ করতে হয়, ঠিক না? ওই রকম মানুষ কাছে পাইয়া, আর বাবা কয়েকবারই তো পাইছি, এইবার তার দরবারে আমাকে পাঠিয়ে দিন, আপনাদের কাজ করার প্রতিজ্ঞা আমি করে গেলাম। জয় বাবা, বলো ভারত মাতা কি, জয় ভারত মাতা কি, জয় জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় জয় হরিচাঁদ গুরুচাঁদ রাধা কৃষ্ণ নিতাই গৌর রাম সীতা মাতা পিতা প্রেমানন্দ হরি হরি বল, হরি ভবা বল, পাগলা প্রেমানন্দ হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, জয় ভবা। জয় ভবা।